চৈতির মা চৈতির চোখে মুখে জলের ছিটে দিয়ে তার জ্ঞান ফেরান। এরপরই সাক্ষ্য সোচ্চার হয়ে বলে, আমি চৈতির কিছু কথা ফোনে রেকর্ড করে রেখেছি, যা সবাইকে শোনাতে চাই। এই বলেই সে ফোন থেকে রেকর্ডিংটি বাজায়। সেখানে শোনা যায় ঝিলের অন্য কারো সাথে সম্পর্ক আছে, এমন এক কুরুচিপূর্ণ মন্তব্য করছে চৈতি। ফেঁসে গিয়ে চৈতি চিৎকার করে বলে, তুই আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মণ্ডপে এনেছিস, এর জন্য আমি তোর নামে পুলিশ কেস করব। সাক্ষ্য শান্তস্বরেই জবাব দেয়, তুই পুলিশ কেস করবি তো কর, কিন্তু আমার বউ লড়াকু, আমি ঠিকই পার পেয়ে যাব। বড়জোর জেল হবে, কিন্তু আমৃত্যু কারাদণ্ড তো আর হবে না। তাছাড়া অফিসের সব কর্মীরা এখানে উপস্থিত, ওরা তোর সব কীর্তির কথা জানে। স্রেফ বন্ধু বলে এতদিন সবাই মুখ বুজেছিল। এরপর ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়ে সাক্ষ্য বলে, ঠাকুরমশাই, এবার মন্ত্র পড়া শুরু করুন। তবে তার আগে সবার সামনে একটা কথা বলতে চাই। আজ থেকে আমি ঝিলের সমস্ত দায়িত্ব নিলাম, ওকে আমি খুব ভালো রাখব। অন্যদিকে তিতির তড়িঘড়ি বাড়িতে ফিরে রায়পূর্ণাকে খবর দেয় যে দাদাভাইয়ের বিয়ে শুরু হয়ে গেছে। রায়পূর্ণা খুশি মনে বলে, এ তো খুব ভালো কথা। তখন তিতির আসল খবরটি জানায়, কিন্তু কোণে বদলে গেছে মা, চৈতিদির বদলে বিয়ের পিঁড়িতে এখন ঝিল বসেছে। পরক্ষণেই দেখা যায় চৈতি আর তার বাবা মা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযোগ করছে। চৈতি বলে, সাক্ষ্য আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অন্য কাউকে বিয়ে করছে। শুনে পুলিশ অবাক হয়ে প্রশ্ন করে, এমন একটা ছেলেকে আপনি বিয়ে করতে চান? চৈতি জেদ ধরে বলে, আপনি গিয়ে এক্ষুনি ওকে অ্যারেস্ট করুন, যাতে বিয়েটা হতে না পারে। পুলিশ জানায় যে তারা একটি জিডি নিয়েছে, কিন্তু চৈতি চিৎকার করে বলে, জিডি নয়, সরাসরি এফআইআর লিখুন। পুলিশ তখন বুঝিয়ে বলে, জিডিকেই আমরা এফআইআর হিসেবে গণ্য করতে পারি, তবে আমাদের সব দিক খতিয়ে দেখে তবেই এগোতে হবে। এদিকে সব বাধা উপেক্ষা করে মণ্ডপে সাক্ষ্য আর ঝিল শুভদৃষ্টির সময় একে অপরের চোখের দিকে তাকিয়ে থাকে।